আজকের নির্বাচন কর্মকর্তার ভূমিকা নিয়ে আলোচনাকে সম্প্রসারিত করতে এই পর্যায়ে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন এবং আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম এবং অনলাইনে মগবাজার থেকে যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমরা শুরুতেই একদম নির্বাচন সংস্কার কমিশনের কর্মকর্তা মীর নাদিয়া নিভিন আপনার কাছে যাই। আমরা একটু আলোচনাটা শুরু করি 23 জুন, এই চলতি বছরের 23 জুনের একটা খবর দিয়ে সেদিন মানে নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আদালতে বলেছিল যে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন, এরপর হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারেন, নির্বাচন কমিশনের বাইরে আর কিছু করতে পারেন না। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না। আমার প্রশ্ন নিভিন আপনার কাছে যে আসলে এই যে নানান ধরনের ভোটের কথা আমরা শুনেছি, রাতের ভোট, ডামি নির্বাচন, নির্বাচনের অপরাধের কত আলোচনা, আসলে এখানে দায়ী কে? মানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলল যে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করে দেবার পর সেটা বাতিলের সুযোগ আর কারণেই কোর্ট ছাড়া, তাহলে মানে এই যে অপরাধমূলক যে কর্মকাণ্ড, নির্বাচন অপরাধ যেগুলো হয়েছে এইগুলোর ব্যাপারে আসলে দায়টা মূলত কার? জি, এটা একটা অত্যন্ত মানে মানে দায় সার একটা কথা বলা হলো। কারণ হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে কি মাঠ পর্যায়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এবং মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনার রিটার্নিং অফিসার, যিনি ডিসি অফেন থাকেন এবং অর্থাৎ জেলা প্রশাসক। তো এই ডিসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর অনেকটাই নির্ভর করে যে কতটা সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে। সুতরাং এরা যদি অনিয়মে জড়িত হয়ে পড়ে তবে সেখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার চান্সেস খুব কম। এবং এই যে কথাটা উনি গত ইলেকশন কমিশনে বলেন এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুরোপুরি ক্ষমতা এবং স্বাধীনতা দেয়া আছে। এবং গত 3 ইলেকশনে দেখা গিয়েছে যে এই মাঠ পর্যায়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলার বাহিনীর বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ এসেছে, যেই ব্যাপারে ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেননি। এবং এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে যখন রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে যখন কথা বলা হয়েছে, তারা সিম্পলি বলেছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে চাপ আসার কথা। সুতরাং এই কারেন্ট আসন্ন নির্বাচনে যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা ইলেকশনটা করব, আমরা আশা করছি যে এই টাইপের হস্তক্ষেপের কথা আমরা শুনবো না এবং মাঠ প্রশাসন এবং এখানে আপনাকে একটু থামাই, যেটি আমরা যে রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার কিংবা এখন আলোচনা হচ্ছে স্থানীয় নির্বাচনে এই নির্বাচন কমিশন থেকে দেয়া কর্মকর্তারাও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে। মানে এখন তো বেশ আলোচনা হচ্ছে এই যে সমস্ত কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা হিসাবে ওই সমস্ত নির্বাচনে যেগুলোকে আমরা বলি ডামি নির্বাচন, রাতের ভোট বা এগুলোতে দায়িত্ব পালন যারা করেছে তাদের তো তালিকা হচ্ছে, তাদের নিয়ে খবরাখবর ছাপা হচ্ছে, কিন্তু মানে একজন রিটার্নিং কর্মকর্তাই কি মানে সমস্ত অপরাধের ভার নেবেন, নাকি মানে একটি কেন্দ্রে কিংবা একটি ভোট কক্ষে যখন জাল ভোট হয়, অনিয়ম হয়, সেটার দায় দায়িত্ব কি মাঠ প্রশাসনের অন্য কর্মকর্তাদের নেই নাকি? না, অবশ্যই আছে। আমি সেটা তো মানে মাঠ পর্যায়ে প্রশাসন বলতে আপনি একটু আগে আপনি যেটা ইন্ট্রোডিউস করলেন যে আপনার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, একটা ভোট কেন্দ্রের ক্ষেত্রে প্রেসাইডিং অফিসার, সহকারী প্রেসাইডিং অফিসার, পুরো অনেক মাঠ প্রশাসন বলতে আমরা অনেককে বুঝি এখন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্বটা এবং তার ভূমিকাটা বড়, কারণ অন্যান্য যেখানে যা জায়গায় অনিয়ম হয় তারা সব জায়গায় তারা দায়িত্বটাকে, তারা যখন কোনো সমস্যা হয় তারা বলে যে তারা এটা রিটার্নিং অফিসারের কাছে জিনিসটাকে উত্থাপন করা হয় এবং ইভেনচুয়াল ডিসিশনগুলো রিটার্নিং অফিসাররা নেন সে পর্যায়ে। সুতরাং তাদের একটা দায়বদ্ধতা আছে। তো সুতরাং কোনো অনিয়মের
রিফর্মের ব্যাপারে তারা যদি সঠিক পদক্ষেপ না নিয়ে থাকেন এবং তারা যদি নির্বাচন কমিশনকে সে ব্যাপারে ঠিকভাবে না জানায়, তবে তো অবশ্যই তাদের মানে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটিটা বেশি এক্ষেত্রে। নিবিন, আপনি সঙ্গে থাকুন। আমরা এবার একটু বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আপনার কাছে যাই, এরপরে আপনার কাছে আসব। আমাদের সঙ্গে আরও আছেন স্টুডিওতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম। আমি একটা হালিম ভাই হয়ে আপনার কাছে আসছি। হালিম ভাই, এই একটা নির্বাচনের তো মোটামুটি একটা জোর জোগাড় চারপাশে আমরা শুনছি, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতিতে নির্বাচন ইস্যু আসছে এবং এটা মোটামুটি নিশ্চিত যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন। তো এই যে মাঠ প্রশাসন, আমরা যে আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করছি, যে মাঠ প্রশাসন নির্বাচনে এই মানে নির্বাচনটা ভালো হবে না মন্দ হবে, কিংবা নির্বাচনের ভালো মন্দে কর্মকর্তাদের হাত আসলে কতটা, আপনার কাছে কি মনে হয়? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। নির্বাচনের একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন দেশের মানুষের প্রত্যাশা। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আপনি বলেছেন একটা ভোট ছাড়া নির্বাচন হয়েছে, একটা ডামি নির্বাচন, আমি ডামি নির্বাচন, আর একটা হচ্ছে দিনের ভোট রাত্রে হয়েছে। এইসব ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তা যারা, মাঠ প্রশাসনের যারা আছেন, তাদের অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বটা এখানে সবচেয়ে বেশি, তারপর রিটার্নিং কর্মকর্তা, তারপর উপজেলা পর্যায়ে, তারপরে যারা কেন্দ্র পর্যায়ে আছে, প্রত্যেক স্তরের প্রত্যেক ব্যক্তি দলের অনুসারী হইতে পারে, সে একটা দলকে ভোট দিতে পারে, কিন্তু সে মনে করবে যে আমার দেশের মানুষের অধিকার সংরক্ষণের জন্য ভোট নিশ্চিত করতে হবে। আমি শুনেছি জাল ভোটের কথা বলেছেন। জাল ভোট তো প্রধান নির্বাচন কমিশন প্রতিরোধ করতে পারবে না। জাল ভোটটা করতে হলে যারা কেন্দ্র পর্যায়ে কর্মকর্তা, যারা সম্মানিত শিক্ষক বা অন্যান্য কর্মকর্তা, তাদের দৃঢ় ভূমিকা পালন করতে হবে। কিন্তু আব্দুল হালিম ভাই, মানে আমরা যখন এই নির্বাচনগুলো নিয়ে যেই নির্বাচনগুলো নিয়ে যে বিশেষণগুলো যুক্ত হয়েছে, আমরা তো আসলে সেগুলো শুনেই এখানে বলছি যে রাতের ভোট কিংবা ডামি নির্বাচন। তো এইগুলোর জন্য তাহলে কেন প্রধান নির্বাচন কমিশনার যারা, মানে তাদের দিকেই আঙুল তোলা হয়, মানে তাদেরকেই মানে শুধুমাত্র দায়ী করা হয়, এটা কেন তাহলে? অবশ্যই দায়িত্ব এই জন্য করা হয়। 153 জনে ভোট ছাড়া নির্বাচনের সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে। এটা প্রধান নির্বাচন কমিশনার এটা যদি সম্মত না হতেন তা করা যেত না। এই জন্য পুরো নির্বাচন ব্যবস্থাটার দায়িত্ব উনার। উনি নির্বাচন সুষ্ঠু করলে প্রশংসিত হবেন, আর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করলে অথবা কাঙ্ক্ষিত মানে না করলে ওনাকে প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। উনি প্রশংসা পাবেন, আবার যে সীমা যদি দায়িত্ব পালন না করেন সেজন্য তাকে জবাবদিহির আওতায় আসতে হবে, যেটা গত 3 নির্বাচন কমিশনার এই জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জুতার মালা পর্যন্ত তাদের গলায় আমরা দেখেছি। এটা দুঃখজনক। আমি একজন ভদ্রলোক, ভদ্র মানুষ, এই জাতি হোক, এটা আমরা চাই না। তারা আমাদের সম্মানিত দেশের নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তি, কেন এই ধরনের হবে? দায়িত্ব পালন। জি জি, আব্দুল হালিম ভাই আপনি সঙ্গে থাকুন, আমরা আবার আপনার কাছে যাব। আমরা একটু এই স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন শহীদুল ইসলাম ফাহিম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক। আপনার কাছে একটু যে আজকে আমরা কথা বলছি যে নির্বাচনের ভালো মন্দে কর্মকর্তার হাত, এই ইস্যুতে আপনাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কি মনে হয় যে একটা ভালো নির্বাচন করতে গেলে কর্মকর্তাদের মধ্যে যেই ধরনের পরিবর্তন আসা দরকার, এখন কি সেই পরিবর্তনটা আসছে? আপনারা মানে কেমন মানে বলবো যে পূর্বাভাস কিংবা কেমন পর্যবেক্ষণ দেবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি
নির্বাচনী ট্রেন যে বিষয়টা, নির্বাচনী ট্রেনের লক্ষ্য ফেব্রুয়ারি, এটা মোটামুটি প্রধান উপদেষ্টা আজকেও বলল যে এটা লক্ষ্য ফেব্রুয়ারি, কিন্তু এই ট্রেন তার গন্তব্যে পৌঁছানোর জন্যে অনেক জায়গায় রেল লাইন ভাঙা আছে। আসলে এই ভাঙা রেল লাইনগুলো মেরামত সম্ভব কিনা, তো যদি ভাঙা রেল লাইনগুলোর বিষয় যদি বলি, প্রথমে যে মাঠ পর্যায়ে যে প্রশাসনের কথা বলা হয়েছে, বিশেষ করে নির্বাচনের দায়িত্বে যারা পালন করবে, আমি মনে করি যে নির্বাচন কমিশনারের থেকে বড় ভূমিকা রাখা উচিত একটা ভোট কেন্দ্রের দায়িত্বে যে আছে। সে যদি তার ভোটটা ঠিকমতো আদায় করে নিতে না পারে, যদি সে জাল ভোট না দেয়, যদি সে আগের মতো আমরা দেখি যে মৃত মানুষের ভোটও দিয়ে দেয়, এটা যদি না হয় এবং দেখা যায় যে পক্ষপাতিত্বমূলক যদি আচরণ না করে, তাহলে তার ভোটটা গিয়ে উপজেলায় জমা হবে এবং সেখান থেকে যদি ভোটটা সঠিকভাবে গণনা করা হয় এবং গণনা করে সঠিক রেজাল্টটা যদি নির্বাচন কমিশন আগারগাঁওয়ে পাঠানো হয়, তাহলেই কিন্তু সঠিকভাবে আমরা ফলাফলটা পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কাকে দিয়ে এই কাজটা করাবেন, যাকে দিয়ে কাজ করাবেন, ওই তো 18 সালে যে কাজটা করেছে বা 24-এ বা 14-তে যে এই কাজটা করেছে, তারাই তো এখন পর্যন্ত বহাল আছে ওখানে। হয়তো পটুয়াখালীর জন সাতক্ষীরাতে আছে কিংবা সাতক্ষীরার জন খুলনাতে আছে, কিন্তু সে তো পরিবর্তন হয়নি, কিংবা দেখা যায় যে সে প্রমোশন হয়ে সামনের দিকে গেছে, কিন্তু তার চরিত্রের তো পরিবর্তন হয়নি। তার যে দলদাস ভূমিকা, তার যে আজ্ঞাবহ যে ভূমিকাগুলো আছে, সেগুলো কিন্তু এখনও তার ভিতরে বহমান আছে। এটা যদি পরিবর্তন না হয়, তাহলে নির্বাচনের নিয়ে আমরা শঙ্কাবোধ করি। এবং দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচনের আরেকটা বড় বিষয় হলো প্রশাসন নিয়ে, যে প্রশাসনের যে বিষয়টা, যে আমরা দেখি যে এখন পর্যন্ত প্রশাসনের ভিতরে যে অস্থিতিশীল ভূমিকা, আমি যদি মানে একটা বিষয় উল্লেখ করি এখানে, যে কালকে আমাদের গণ অধিকার পরিষদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা, আজকে আমিও একটু ভরাক্রান্ত, যে দেখবেন যে আমার মানে কথা বলতে একটু হচ্ছে যে বিপিন নুরুল হক নূরকে কীভাবে মারা হয়েছে। তো সেও তো একটা রাজনৈতিক দলের প্রধান এবং জুলাই এই যে আন্দোলন, এই আন্দোলনের সম্মুখ একজন যোদ্ধা। তো এই প্রশাসন যদি, যারা জুলাইয়ের সামনের দিকে ছিল কিংবা জুলাইকে ধারণ করে এবং নির্বাচনমুখী ট্রেনে যারা আছে, তাদের প্রতি যদি এই ধরনের আচরণ করে, তাহলে এই প্রশাসন যখন মাঠ পর্যায়ে আমরা সিঙ্গেলি যাব, তখন তো আমাদের সাথে আসলে সেই আচরণ করবে না। এটা শুধু আমরা বলি না, আমরা বলতে এটা জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলা, কারণ এই যে প্রশাসন যারা আছে, এই প্রশাসনের ভিতরে গত 16 বছরে শেখ হাসিনা নিয়োগ দেওয়া সব রকমের কলকাঠি কিন্তু এখানে আছে। আপনি দেখেন যে গুটি কয়েক উপর লেভেলের অল্প কিছু মানুষকে আমরা পরিবর্তন করতে পেরেছি, কিন্তু সামগ্রিকভাবে পরিবর্তনটা হয়নি, কোনোভাবেই সম্ভব হয়নি। যেটি ফাহিম, আপনি থাকুন, আমি একটু নিভিন আপার কাছে আরেকবার যাই। আপা, আপনি সংস্কার কমিশনে ছিলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে, সেখানে এই যে দেখুন যে মানে আপনারা এত প্রস্তাব দিলেন, কিন্তু আপনি সেই সংস্কার কমিশনের সদস্য হিসাবে আপনার কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই। এই প্রস্তাবের কতটা বাস্তবায়ন হইল? আর সবসময় যেটা দেখা যায় যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সবসময় একটা দায়মুক্তি পেয়ে যায়, তাদের আর বিচার হয় না, মানে এইটা কি হওয়া উচিত? আপনারা কি প্রস্তাব দিয়েছিলেন? জি, আমি একটা দ্বিতীয় প্রশ্নটা আগে বলি। দেখেন, আমরা মাঠ পর্যায়ে প্রশাসনের কথা বলছি, কিন্তু এখানে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনের ভূমিকাটা আরেকটু বিশ্লেষণ করে দেখা উচিত। এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাপার আমাদের সবার মানে সোচ্চার হওয়া উচিত। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংবিধানের ভিত্তিতে এবং বিদ্যমান আইন নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা এবং পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে একটা অগাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। এখন দেখা যাচ্ছে যে মানে এই নির্বাচন কমিশন রাষ্ট্রের যে কোনো অ্যাসেট, সেটা জনবল হোক, সেটা কোনো সংস্থা হোক, সেটা প্রতিষ্ঠান হোক, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তারা যে কোনো কিছু তাদের অধীনে তারা নিতে পারেন এবং সেই সমস্ত সংস্থা, জনবল তাদের কাছে দায়বদ্ধ। এবং এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ইলেকশনে, বিশেষ করে গত 3 ইলেকশনে, নির্বাচন কমিশন তাদের এই কোনো ক্ষমতাই
ব্যবহার করে নাই, বরঞ্চ ব্যবহার তো করেনি, তারা আরো নির্বাহী বিভাগের কাছে আরো নত ছিল। সুতরাং তাদের যে 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 কথাটা বললেন হালিম সাহেব একটু আগে, যে আপনি প্রশ্ন করেছিলেন যে দায়বদ্ধতাটা কি সমস্ত ইলেকশন কমিশনেরই, জি, কারণ হচ্ছে যে এই কারণেই নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন পরিচালনা করার জন্য। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা নির্বাচন সুষ্ঠু হলো না না হলো সেটার দায়বদ্ধতা পুরোপুরি ইলেকশন কমিশনের উপরে এবং চিফ ইলেকশন কমিশনের উপরেই এসে পড়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো যেই ক্ষমতা সংবিধান এবং আইন ইলেকশন কমিশনকে প্রেরণ করছে সেটা তো তারা কখনোই ব্যবহার করছে না। তো এইটা একটা মানে পয়েন্ট আমি এখানে বলতে চাই। আর আপনার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে গিয়া সমস্ত মানে আমাদের যে সমস্ত সংস্কারের আমরা সুপারিশ দিচ্ছি সেগুলো সবগুলো হয়েছে কিনা, না, অনেকটা ক্ষেত্রে অনেক কিছুই হয় নাই। কিছু কিছু আমরা রোড ম্যাপে দেখতে পাচ্ছি যে হয়তো হবে, আমরা আশা করছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আরেকটু বলি যে যেই আমরা আমাদের সংস্কার রিপোর্টে কিছু আরপিওতে মানে যেটাকে হচ্ছে কি আমাদের মূল নির্বাচনী আইন, সে আইনে কিছু ধারা আছে যেটা গত সরকার তাদের নিজেদের সুবিধার্থে বদলিয়ে ফেলেছিল, সংশোধন করে ফেলেছিল। যেমন এটার একটা উদাহরণ দিই, যেমন ভোট কেন্দ্রের ক্ষেত্রে এটা একটা ধারা আছে যে যদি কোনো ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার মনে করে যে মানে ভোট কেন্দ্রে ভোটের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, সে তার এখতিয়ার আছে ভোট সেখানে কার্যকলাপ স্থগিত করে দেওয়া যতক্ষণ না পর্যন্ত সিচুয়েশন স্বাভাবিক হয়। কিন্তু এটা গত আওয়ামী সরকার এটাকে চেঞ্জ করে তারা বলেছে যে না, তারা স্থগিত করতে পারে না। তাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে, তারা এসে তারা বিবেচনা করে বলবে ভোট স্থগিত করা হবে কি হবে না। এখন একটা নির্বাচনী এলাকা অনেক বড় এলাকা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আস্তে আস্তে যে সময়টা চলে যায়, সে সময়ের মধ্যে দেখা যায় যে অনিয়ম করার কাজ, যেখানে মানে সিল দেওয়া সব কিছু করে ব্যালট স্টাফিং সব হয়ে যায়, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন হাজির হয় তখন তো স্থগিত করে কোনো লাভ হয় না। তো এই টাইপ অফ কিছু জিনিস মানে আরপিওতে গত সরকার এই সমস্ত চেঞ্জগুলো করেছিল, এই সংশোধনগুলো অবশ্যই মানে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং এইটা ইলেকশন কমিশনকে এবং নির্বাচন কমিশনকে এটা খুব মানে খেয়াল করে এইগুলো করতে হবে, এবং আমাদের রিপোর্টে এগুলো খুব ডিটেলসে দেওয়া আছে। এগুলো যদি না করে তাহলে আমরা যথেষ্ট অনিয়ম হওয়া জায়গাগুলো আমরা মানে ছেড়ে দিচ্ছি আর কি, ওখানে অনিয়ম হওয়ার চান্সেস আছে।